আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইংরেজি শেখার এই জার্নিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা চ্যাপ্টার 4 আজকে রিভিউ করব। তো চ্যাপ্টার 4 এর যে টাইটেল বা শিরোনামটি দেয়া রয়েছে, আমি আগেও বলেছি যে কোনো চ্যাপ্টারের শুরুতে, কোনো বইয়ের শুরুতে এরকম মোটা অক্ষরে, বোল্ড অক্ষরে যদি কোনো কিছু লেখা থাকে, সেটাকে আমরা শিরোনাম বলে থাকি। সেটাকে কি বলি ভাইয়া বলেন তো? শিরোনাম, তাই না? আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি, আগের কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি শিরোনাম বলে থাকি। সেই শিরোনামের ইংরেজি কি? এটাকে আমরা বাংলায় বলে থাকি শিরোনাম, ইংরেজিতে বলি টাইটেল, TITLE, তাই না? টাইটেল বা শিরোনাম। তো এই জিনিসগুলো জানতে হবে ভিডিওর শুরুতেই। কোনো কিছু পড়ার, আপনি পড়ছেন, কোনো কিছু জানছেন, জানতে হলে জিনিসটাকে পুরোপুরিভাবে একেবারে সব কিছু জানতে হবে, A to Z জানতে হবে। তাহলে দেখুন, আমরা অনুবাদে চলে আসি। বলা হচ্ছে দ্য উলফ। দ্য উলফ, উলফ শব্দের অর্থ নেকড়ে, একটা নেকড়ে। এখানে দা বলতে টা বোঝাচ্ছে, অর্থাৎ নেকড়েটি। অ্যান্ড দ্য ল্যাম্প, ল্যাম্প মানে হলো ভেড়ার বাচ্চা। ল্যাম্প মানে কি? ভেড়ার বাচ্চা। তার মানে গল্পের শিরোনাম দেখে আমরা বুঝতে পারছি এখানে একটা ভেড়ার বাচ্চা এবং একটি নেকড়ে বা শিয়ালের কোনো কাহিনী বর্ণিত হচ্ছে, তাই না? আচ্ছা, চলুন আমরা গল্পের দিকে ফিরে যাই। আমরা তো শিরোনামটি জানলাম। তাহলে দেখেন, এইখানে একটু সামান্য একটু মিস্টেক রয়েছে, আমাদের প্রিন্টিং মিস্টেক রয়েছে এখানে। এখানে শুরুতে একটা হতো, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ল্যাম্প ওয়াজ গ্রাজিং। দেখেন, ল্যাম্প ওয়াজ গ্রাজিং। আমি আগে পুরো সেন্টেন্সটা পড়ে নেই, তারপর আমি পুরো সেন্টেন্সটার মিনিং বলবো, এরপর আমি ভেঙে ভেঙে মিনিংগুলো আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখছেন, অন্তত ভাই এই প্যারাটা পুরোটা দেখুন। অন্তত, আপনাকে পুরো ভিডিওটা আমি দেখতে বলছি না, অন্তত এই প্যারাটা দেখুন। এই প্যারাটা থেকে আমরা বেশ কয়েকটি বিষয় অতিরিক্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি এখান থেকে অনেক অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি পুরো সেন্টেন্সটা বলি। পুরো সেন্টেন্সটা বলছে, এ ল্যাম্প ওয়াজ গ্রাজিং উইথ আ ফ্লক অফ শিপ ওয়ান ডে। মানে একদিন একটা ভেড়ার বাচ্চা একদল ভেড়ার সঙ্গে, একদল মেষের সঙ্গে ঘাস খাচ্ছিল। এখন আসুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ভেঙে ভেঙে পড়ছি। তাহলে বলা হচ্ছে আ ল্যাম্ব, একটা ভেড়ার বাচ্চা। ওয়াজ, দেখেন ওয়াজ মানে কি? ওয়াজটা কোথায় ব্যবহৃত হয়? পাস্ট সেন্টেন্সে, হ্যাঁ, পাস্টে, অতীতকালীন সেন্টেন্সগুলোতে আমরা, অতীতকালীন যে টেন্সগুলো রয়েছে, অতীতকালীন টেন্স আমরা ব্যবহার করি পাস্ট টেন্সে, তাই না? তাহলে এ ল্যাম্প ওয়াজ, একটা ভেড়া কিছু একটা করছিল। কি করছিল? গ্রাজিং। গ্রাজিং মানে হলো ঘাস খাওয়া। গ্রাস মানে কি ভাইয়া বলেন তো? এই যে এখানে লিখে দেই, দেখেন, আমরা জানি গ্রাস, সরি লিখছে না কেন? আচ্ছা, এখানে লিখি GRASS। গ্রাস মানে হলো ঘাস খাওয়া। এই গ্রাস থেকে এসেছে, এই গ্রাস থেকে গ্র্যাজ, GRA, এই ডাবল এস এর পরিবর্তে পরবর্তীতে এখানে জেড অ্যাড হয়েছে, গ্র্যাজ। গ্র্যাজ মানে হলো ঘাস খাওয়া। শুধু গ্র্যাজ যদি হয়, GRAZE, গ্র্যাজ মানে কি? গ্র্যাজ মানে ঘাস খাওয়া। আর গ্র্যাজিং, সেটা ING যুক্ত হয়েছে এখানে, তাই না? তার মানে বোঝাচ্ছে এ ল্যাম্প ওয়াজ গ্র্যাজিং। এটা একটা কন্টিনিউয়াস টেন্স এখানে। তাহলে একটা ভেড়ার বাচ্চা বা একটা মেষের বাচ্চা গ্র্যাজিং, ঘাস খাচ্ছিল, উইথ, সাথে, কার সাথে খাচ্ছিল? আ ফ্লোক অফ শিপ। আ ফ্লোক অফ শিপ মানে হলো ভেড়ার পালের সঙ্গে। একটা ভেড়ার একটা পাল ছিল, সেই পালের সঙ্গে একটা ভেড়ার বাচ্চা ঘাস খাচ্ছিল ওয়ান ডে, একদিন। এখন দেখুন, এই যে আ ফ্লোক অফ শিপ, এই পুরোটা আপনাকে মুখস্থ করতে হবে। এই ফ্লোক অফ শিপ মানে হলো ভেড়ার পাল বা মেষের পাল, ঠিক আছে? এখন এটা নিয়ে আমরা একটু অতিরিক্ত আলোচনা করব। চলেন অন্য একটা পেজে যাই। আচ্ছা, এই যে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন ভেড়ার পাল, গরুর পাল, মহিষের পাল, সিংহের দল বা পাল, পিঁপড়ার দল। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি। তো দেখেন, ভেড়ার পালের ইংরেজি কী বললাম? আ ফ্লোক অফ শিপ, ভেড়ার পাল। কিন্তু দেখেন, ভেড়ারও পাল হচ্ছে, গরুরও আবার পাল হয়। কিন্তু
ভেড়ার ক্ষেত্রে আমরা ফ্লোক শব্দটা ব্যবহার করলাম, কিন্তু দেখেন এখানে গরুর ক্ষেত্রে আমরা ফ্লোক ব্যবহার না করে হার্ড ব্যবহার করছি। অর্থাৎ ইংরেজরা ওরা এভাবেই এটাকে ব্যবহার করছে। ওরা এক এক প্রাণীর ক্ষেত্রে পাল শব্দটাকে, ইংরেজি পাল শব্দটাকে ওরা এক একভাবে ব্যবহার করছে। ফ্লোক মানেও পাল, হার্ড মানেও পাল, কিন্তু ফ্লোকটা ব্যবহার করছে ভেড়ার ক্ষেত্রে, আর হার্ড শব্দটা ব্যবহার করছে গরুর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? আবার মহিষের ক্ষেত্রেও কিন্তু ওরা হার্ড শব্দটা ব্যবহার করছে, আ হার্ড অফ ক্যাটল। হ্যাঁ, মহিষের পাল বা এক পাল মহিষ। আ হার্ড অফ কাউজ, এক পাল গরু। আবার দেখেন সিংহের ক্ষেত্রে তো আর পাল হয় না, আমি পাল শব্দটা এখানে বোঝার খাতিরে লিখে রেখেছি। সিংহের ক্ষেত্রে কী হয়, মূলত দল হয়, তাই না? পাল যে কথা, দল একই কথা, কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে পাল শব্দটা বলি না। তাহলে সিংহের যে দল রয়েছে এটার ক্ষেত্রে আবার কিন্তু আমরা হার্ড ইউজ করি না, বা এখানে ফ্লোক ইউজ করি না। আমরা এখানে কি ইউজ করি? প্রাইড। প্রাইড অফ লায়ন্স। অফ লায়ন্স মানে সিংহের। হ্যাঁ, কার? সিংহের। প্রাইড একটা দল। আচ্ছা, আবার দেখেন পিঁপড়ার ক্ষেত্রে আবার কি করতেছে। পিঁপড়ার ক্ষেত্রে আমরা হার্ড ইউজ করছি না, ফ্লোক ইউজ করছি না, প্রাইডও ইউজ করছি না, না করে আমরা কলোনি ব্যবহার করছি এখানে। ঠিক আছে? তাহলে কলোনি একটা দল। কার দল? অফ অ্যান্টস, পিঁপড়ার দল। মানে বাংলার ক্ষেত্রে যেটা শুরুতে হয়, ইংরেজির ক্ষেত্রে দেখেন সেটা শেষে হচ্ছে। ঠিক আছে? আর ইংরেজির ক্ষেত্রে যেটা শুরুতে হচ্ছে, বাংলার ক্ষেত্রে সেটা শেষে আসছে। তো এই এই ফ্রেজ কয়েকটা, এগুলোকে বলা হয় ফ্রেজ বা শব্দগুচ্ছ। এই ফ্রেজ কয়েকটা, এখানে 5টা ফ্রেজ দিয়েছি। যারা মুখস্থ করতে পারবেন ভাই, তারা না ইংরেজি যখন আপনি পারেন না, এখন আপনি ইংরেজি পারেন না কিংবা ইংরেজি কম পারেন, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আয়ত্ত করার মাধ্যমে কিন্তু একটা পর্যায়ে আপনি ইংরেজিতে অনেক ভালো হবেন। বুঝতে পেরেছেন? তো আপনাদের কাছে একটা পরামর্শ থাকছে, এই 5টা শব্দগুচ্ছ আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো চলুন আমরা আমাদের পূর্বের পাঠে ফিরে যাই। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই ভাই, এখন হচ্ছে রাত 2:09 বাজে। আমি আমার এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি, আমি আমার ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়ে রেকর্ড করছি। কী কারণে? একই সঙ্গে আমি কিন্তু ফ্যানটাও অফ করে দিয়ে রেকর্ড করছি, যাতে আপনারা খুব দারুণ একটা সাউন্ড পান, বাইরে থেকে যাতে নয়েজ খুব কম আসে। এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা দরজা জানলা বন্ধ করে দিয়ে, ইভেন ফ্যান অফ করে, এখন কিন্তু গরমের দিন চলছে, প্রচণ্ড গরম ঢাকা শহরে। তো এই ভিডিওটা করছি, আমি কিন্তু ঘেমে একাকার, যাতে আপনারা শুধু ভালো একটা সাউন্ড কোয়ালিটি পান। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার এই পরিশ্রমটা যখন দেখতে পারি যে আপনারা যখন সাবস্ক্রাইব করে দিয়েছেন, যাতে আমি অনেক বেশি, আমার মনে আনন্দ আসে। তো চলেন আমরা পড়ায় ফিরে যাই। আচ্ছা, তাহলে কি বললাম? এ ল্যাম্ব ওয়াজ গ্রাজিং, একটা ভেড়ার বাচ্চা ঘাস খাচ্ছিল, উইথ এ ফ্লোক অফ শিপ, এক পাল ভেড়ার সঙ্গে ওয়ান ডে, একদিন। আচ্ছা, এরপর কি বললো দেখেন, এখানে একটা শি ব্যবহার করা আছে। শি দ্বারা বোঝাচ্ছে ওই যে ল্যাম্বকে, ভেড়ার বাচ্চাকে। সে শীঘ্রই ফাউন্ড মানে খুঁজে পেল। হ্যাঁ, ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া, আর ফাউন্ড মানে খুঁজে পেল। সাম সুইট গ্রাস মানে ভালো ঘাস, মানে যেখানে বেশি ঘাস রয়েছে। হ্যাঁ, তাহলে শি সুন ফাউন্ড সাম সুইট গ্রাস, সে শীঘ্রই কী করলো? খুব সুন্দর কিছু ঘাস খুঁজে পেল। অ্যাট দ্য এজ অফ দ্য ফিল্ড। দেখেন এজ, এটার উচ্চারণ কিন্তু ইডিজি। এজ মানে কিনারা। কোথায়? অ্যাট মানে একটা জায়গায়, কোন জায়গায়? দ্য এজ, কিনারায়, অফ দ্য ফিল্ড, মাঠের কিনারায়, মানে যে মাঠে ঘাস খাচ্ছিল সেই মাঠের কিনারায় সে কী পেল? কিছু দারুণ ঘাস খুঁজে পেল, ভালো ঘাস খুঁজে পেল। এখানে দেখেন ফার্দার অ্যান্ড ফার্দার। হ্যাঁ, ফার্দার মানে দূরে এবং আরও দূরে, মানে আরও অনেক দূরে। ফার্দার মানে আরও অনেক দূরে। শি ওয়েন্ট, সে গেল, মানে ভেড়ার বাচ্চাটা গেল। শি ওয়েন্ট, হ্যাঁ, গেল। কোথায় গেল? অ্যাওয়ে মানে দূরে। ফ্রম দ্য আদার্স মানে অন্যদের থেকে। অ্যাওয়ে গেল, দূরে গেল। অন্য কারা? অন্য বলতে বুঝিয়েছে যে ওই যে ভেড়ার যে পাল রয়েছে, ভেড়ার পাল থেকে কি করলো? সে দূরে গেল। বুঝতে পেরেছেন? ভেড়ার পাল থেকে সে আরও অনেক
দূরে চলে গেল। আচ্ছা, এখন আসি নিচের দিকে আর একটু আসি। এরপর কি হলো, কি ঘটনা ঘটলো? শি ওয়াজ এনজয়িং, সে দেখেন ওয়াজ রয়েছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। শি ওয়াজ, এটার পরে আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। শি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করছিল হারসেলফ, তার নিজেকে উপভোগ করছিল, অর্থাৎ সে যে ঘাস খাচ্ছে এই ঘাস খাওয়াটাকে সে উপভোগ করছে। কতটা উপভোগ করছে? সো মাচ, এতই বেশি উপভোগ করছিল দ্যাট যে শি ডিড নট নোটিস, সে খেয়াল করেনি। হ্যাঁ, এখানে যদি ডু নট বসতো তাহলে হতো কি, এখানে যদি ডু নট বসতো তখন আমরা বলতাম সে খেয়াল করে না। আর এখানে যেহেতু ডিড নট বসেছে, এটা অতীতকালীন একটা শব্দ, তাই না? ডিড নট নোটিস, সে খেয়াল করেনি। আ উলফ, একটা নেকড়ে, কামিং নিয়ারার টু হার। আচ্ছা, সে যখন ঘাস খাচ্ছিল, ঘাস খাইতে খাইতে ঘাস খাওয়ার মাঝে মাঝে সে এতটাই মজে গিয়েছিল যে সে খেয়ালই করেনি যে একটা উলফ কামিং আসছিল নিয়ারার টু হার, তার খুবই কাছে, একটা নেকড়ে তার খুবই কাছে চলে এসেছিল। হাউএভার, যদিও, ওয়েন ইট পাউন্সড অন হার, ওয়েন যখন, ইট মানে এটা বলতে এই যে নেকড়েকে বুঝিয়েছে। হ্যাঁ, নেকড়েটা পাউন্সড অন মানে হলো আক্রমণ করা, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়া। পাউন্সড অন মানে ঝাঁপিয়ে পড়া। যখন এটা ঝাঁপিয়ে পড়লো, অন মানে উপরে, পাউন্সডের সাথে সবসময় অন বসে। পাউন্সটা ইডি আছে এখানে শেষে, দেখেন পাউন্সডের সাথে POUNCE মূলত ওয়ার্ডটা, এটা হলো শেষে ডি রয়েছে, যার ফলে এটা অতীতকালীন একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। যখন এটা ঝাঁপিয়ে পড়লো অন হার, কার উপরে? ওই ল্যাম্বের উপরে। ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার বাচ্চার উপরে যখন ঝাঁপিয়ে পড়ল। শি ওয়াজ কুইক, সে ছিল কুইক, চটপটে, টু স্টার্ট প্লিডিং মানে হলো অনুনয় বিনয় করা, আকুতি মিনতি করা। এই সেন্টেন্সটুকুর মিনিং হচ্ছে সে খুব দ্রুতই, ওই যে ভেড়ার বাচ্চাটা খুব দ্রুত তার কাছে আকুতি মিনতি শুরু করলো। যখন নেকড়েটা তার উপর আক্রমণ করলো, সে ভেড়ার বাচ্চাটা তখন কি করলো? আকুতি মিনতি করলো। কি বলল? প্লিজ দয়া করে। আরে ভাই, বলতেছে, আমরা এরকম করে বলি না, ভাই দয়া করে প্লিজ আমাকে মারবেন না, আমাকে কিছু করবেন না। তো ভেড়ার বাচ্চাটাও ঠিক এরকম করে বলছিল, প্লিজ ডোন্ট ইট মি ইয়েট, আমাকে এখনই খাবেন না। ডোন্ট ইট মি ইয়েট, আমাকে এখনই খাবেন না। মাই স্টমাক, দেখেন এটার উচ্চারণ কী হবে? স্টমাক শব্দের অর্থ হলো পাকস্থলী। আমার পাকস্থলী ইজ ফুল অফ গ্রাস, ফুল অফ মানে পরিপূর্ণ, ভর্তি হয়ে যাওয়া। ফুল অফ মানে কি? পরিপূর্ণ বা ভর্তি হয়ে যাওয়া। অফ গ্রাস মানে আমার পাকস্থলী মানে আমার পেট ভর্তি হয়ে গিয়েছে, অফ গ্রাস ঘাস দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। ইফ ইউ ওয়েট, যদি তুমি অপেক্ষা করো, আহওয়াইল মানে কিছুক্ষণ, তুমি যদি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আই উইল টেস্ট মাচ বেটার। এই সেন্টেন্সটার মিনিং একটু উল্টা। হ্যাঁ, এই সেন্টেন্সটার মিনিং হলো আই উইল টেস্ট বলতে বোঝাচ্ছে আমাকে মজা লাগবে। আই উইল টেস্ট, আমাকে মজা লাগবে, মানে আমাকে যখন তুমি খাবা তখন তুমি অনেক বেশি মজা পাও। মাচ বেটার, অনেক ভালো। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদেরকে বলে নেই, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এই মুহূর্তে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এরপর দ্বিতীয় পার্টে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।